কি রে ফেলু, আজ এখনো ক্যাবলা এলো নি কেন বলতো? দেখ হয়তো এক্ষুনি চলে আসবে। সবাই চুপ, স্যার এসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার গো, আসতে পারি? আয় আয়। আচ্ছা ক্যাবলা, তোর আজকে দেরি হলো কেন এত? আসলে স্যার, আমি যখন আমার মোটরসাইকেলটা নিয়ে এসেছিলাম না, তখন আমার মোটরসাইকেলটা না পড়ে গিয়েছিল রাস্তায়, সেই জন্য আমার আজকে দেরি হয়ে গেছে এত। থাম থাম থাম, এবার বুঝতে পারছি তোদের ইংলিশ স্যার কেন ক্লাস নিয়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, তোদেরকে যে কালকে রচনা মুখস্থ করতে দিয়েছিলাম, সবাই মুখস্থ করে এসেছিস তো? মুখস্থ স্যার কেন একবার ঠোঁট করে এসেছি। এই বেটা তো আগের দিনে বাঘের রচনা দিয়ে সব রচনা কাটিয়ে দিল, আজ আবার কি পড়ে এসেছে তো কে জানে। ঠিক আছে ঠিক আছে, তোর পড়াটা পরে ধরছি, আজকে সবার আগে খবরটা নি। কিরে ঘাবলু, তোর কি খবর? পড়া হয়েছে তো? স্যার, কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গিয়েছে, তাই আমার বাড়িতে অনেক লোকজন ছিল, তাই কাল পড়তে পারিনি আমি। কেন রে, তোর আবার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গিয়েছে কেন? স্যার, কাল আমার আবার একটা ভাই হয়েছে, তাই আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গিয়েছে। থাম থাম থাম, অজুহাত দেয়া এবার বন্ধ কর। এখন থেকেই সম্পত্তির ভাবনা, কি ভয়ানক ছেলে রে বাবা। আচ্ছা পেঁচি, তোর পড়া হয়েছে তো? স্যার কালকে আমাদের বাড়িতে স্মল মাদার মি এসেছিল, সেই জন্য আমার কাল পড়া হয়নি। মানে? স্যার স্মল মানে ছোট, মাদার মানে মা, মি মানে মি, মানে হলো গিয়ে ছোট মা মি। ইংরেজি স্যার আমাদেরকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছেন, সেই জন্য আমি বললাম আপনাকে। বস বস বস, তোর যা ইংরেজি, যে কোনো টিচার অজ্ঞান হয়ে পড়ে যাবে। আচ্ছা কেবলা, তোর পড়া হয়েছে তো? স্যার, কালকে আমার বৃষ্টিতে ভিজে খুব ঠান্ডা লেগে গিয়েছিল, তাই আমার পড়া হয়নি কালকে। কেন? তুই কেন কাল বৃষ্টিতে ভিজেছিলি? স্যার, কাল আমার দাদু বাসে করে বাড়ি ফেরার সময় একটা কাশির সিরাপ কুড়িয়ে পেয়েছিল। কাশির সিরাপটির অনেক দাম ছিল, তাই দাদু বলল এই দামি ওষুধটা কি ফেলা যাবে, তাই জোর করে আমাকে বৃষ্টিতে ভিজান করিয়েছিল, যাতে আমাকে কাশির সিরাপটি খাওয়াতে পারে। ওরে বাপরে, তোর দাদু তো কিছুদিন পর কৃপণতার জন্য পুরস্কার পাবে রে। দেখলেন তো স্যার, কারোর পড়া হয়নি আমার বাদে, তাই স্যার আমাকে এবারে দেরি না করে পড়া ধরে ফেলুন। বেশি কেরামতি দেখাস না রে ফেলু, তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। তোরা পড়া করে আইছিনিস তাই স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস, আমি আত্মসমর্পণ করার ছেলে নয়। আগের দিন তো বাঘের রচনা দিয়ে সব রচনা চালিয়ে দিলি, আজকে কোন রচনা করে এসেছিস রে? দেখ না, আমি সব রচনাই বলে দিব। আচ্ছা তুই বলতো, আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা। স্যার, এত সহজ কোশ্চেন, আমি তো এক্ষুনি বলে দেবো, একটু কঠিন দেখে ধরুন স্যার। যেটা বলতে বলেছি সেটা বল। আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলে অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, আর এই প্রাণীদের মধ্যে অন্যতম হলো হাতি। হাতি হলো স্থলভাগে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির দুটো কান আছে ডিশ অ্যান্টেনার মতো। হাতির ইয়া বড় চেহারা, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পারা। দুটো ছোট ছোট মিনমিনিয়ে চোখ আছে, এবং হাতির সামনে কেরেনের মতো একটা সুর আছে, এবং হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বার করে থাকে। আচ্ছা বেশ বেশ, এবার তুই শরৎকাল দিয়ে একটা রচনা বলতো। আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান কাজ হলো ঋতুচক্র। আমাদের মোট 6টা ঋতু, তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। আর এই শরৎকালে আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো হয়। এই দুর্গা ঠাকুরের 4টি মোট সন্তান, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। আর এই গণেশের মাথাটি হলো হাতির। আর হাতি হলো স্থলভাগে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির দুটো ইয়া বড় বড় কান আছে ডিশ অ্যান্টেনার মতো, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পারা, দুটো ছোট ছোট মিনমিনে চোখ আছে, এবং হাতির সামনে কেরেনের মতো সুর আছে, এবং হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বের করে রাখে। যা ভেবেছিলাম তাই, বেটা আজকে হাতির রচনা করে এসেছে। দাঁড়া, এবারে আমি ইতিহাস থেকে কোশ্চেন ধরবো, দেখি বেটা কি করে হাতি আনতে পারে। আচ্ছা
এবারে তুই তাজমহল দিয়ে একটি রচনা বলতো। তাজমহল হলো পৃথিবীর 7টি স্থাপত্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে এটি বানিয়েছিলেন। আর এই তাজমহল হলো মার্বেল পাথর দিয়ে গড়া। তখনকার যুগে কোনো বড় যানবাহন ছিল না, তাই এই মার্বেল পাথরগুলি বওয়ানোর জন্য হাতি নামক প্রাণীকে ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী। হাতির দুটো বড় বড় ডিশ অ্যান্টেনার মতো কান আছে, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, দুটো ছোট ছোট মিনমিনে চোখ আছে এবং হাতির সামনে কেরেনের মতো সুর আছে এবং হাতির মনে এত আনন্দে এত ফুর্তি যে সবসময় দাঁত বের করে রাখে। বেটাকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না, সবেতেই হাতি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। দাঁড়া, এবারে জগদীশ চন্দ্র বসু দিয়ে আমি রচনা ধরবো, দেখি এবারে কি করে তুই হাতি ঢুকাস। স্যার আপনি কি কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। তুই এবারে আচার্য জগদীশ চন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো। ফেলু রে, তুই তো এবার গেলি রে। আচার্য জগদীশ চন্দ্র বসুর মধ্যে কোথায় তুই হাতি ঢুকাবি রে? ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। এই ফেলুর কাছে কিছুই ইম্পসিবল নয়, তুই দেখ না ঠিক পাইরবো। বেশ বেশ, বল এবারে। আচার্য জগদীশ চন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে এই গাছেরও প্রাণ আছে। এই গাছ থেকে কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল এবং ঘরের আসবাবপত্র তৈরি করা হয়। আর বাড়িতে যখন জানালা দরজা লাগাতে কাঠমিস্ত্রিরা আসে, তখন দুটো কাঠকে জোড়া লাগানোর জন্য ফেভিকল আঠা ব্যবহার করেন তারা। এই ফেভিকল আঠা ডিবের গায়ে দুটো হাতির ছবি লাগানো থাকে। আর হাতি হলো স্থলভাগে সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী। হাতির দুটো বড় বড় কান আছে, ডিসেন্টনের মতো, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, দুটো ছোট ছোট মিনমিনে চোখ আছে এবং হাতির সামনে কেরেনের মতো সুর আছে এবং হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বের করে রাখে। স্যার কেমন বললাম আমি রচনাগুলো? থাম থাম, ওরে কেউ তোরা একটু আমাকে ধরে স্টাফ রুমে দিয়ে আসবি চল।